মিনিস্টার অফ স্টেট independent charge. Minister of State independent charge. They are answerable to Minister of State independent charge. তো এখানে একটা জিনিস দেখ, যত আমরা বৃত্তির বাইরে যাচ্ছি তত আমরা পিএম থেকে আস্তে আস্তে দূরে সরে আসছি। যত আমরা বৃত্তির বাইরে আসছি তত আমরা পিএম থেকে দূরে সরে আসছি। তাহলে পিএম বা প্রাইম মিনিস্টারের কাছাকাছি যারা থাকছে তাদের পাওয়ারটা বেশি, সে অর্থে বলতে পারি ক্যাবিনেট মিনিস্টারের পাওয়ারটা বেশি। মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, এদের পাওয়ারটা তুলনামূলকভাবে কম। মিনিস্টার অফ স্টেট রাষ্ট্রমন্ত্রী, এদের পাওয়ারটা আরেকটু কম। আর ডেপুটি মিনিস্টারকে আমরা বলি ট্রেনি মিনিস্টার, যারা কাজটা শিখছে। এই হচ্ছে আমাদের টাইপস অফ মিনিস্টারের কাজ। ওকে, নেক্সট আমরা যে জায়গাটা আলোচনা করব, মিনিস্টারটা তো শিখলাম, তারা রেসপন্সিবল কার কাছে? তাদের রেসপন্সিবিলিটি কার কাছে? একটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। তারা কালেকটিভলি কার কাছে রেসপন্সিবল বল দেখি? লোকসভার কাছে। কেন? পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট। স্যার পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট, তাই লোকসভার কাছে কেন, তো রাজ্যসভার কাছে নয় কেন? স্যার এটা বলা হয়েছে না যে মানে সম্পর্ক আছে। বুঝতে পারলাম না সুরজ, কি বলছিস? স্যার নো কনফিডেন্স মোশনের জন্য ওরা কনফিডেন্স পেয়েছে, তারা পার্লামেন্টের মেম্বার তাই। আচ্ছা, ভেরি গুড সুরজ, ভেরি গুড। যখন ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার ফর্ম হয়, সেটা কোথা থেকে ফর্ম হয়? যে পার্টি, যে পলিটিক্যাল পার্টি লোকসভার কনফিডেন্স পেল, লোকসভার কনফিডেন্স যারা পেল, সেই পার্টি, সেই রাজনৈতিক দল থেকে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার নির্বাচিত হয়। তার মানে বুঝতে হবে, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারকে যদি আমরা টিম হিসেবে ধরি, ঠিক আছে, ধর টিম হিসেবে বা ধর নৌকা হিসেবে ধরলাম, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারকে আমি একটা নৌকা হিসেবে ধরলাম। এই নৌকাকে কনফিডেন্স কে জোগাচ্ছে? এই নৌকাকে কনফিডেন্স কে জোগাচ্ছে? লোকসভা। যদি কোনো কারণে পার্টিকুলার একটা মিনিস্টারের ওপর লোকসভা কনফিডেন্স না দেখায়, তার মানে নো কনফিডেন্স যদি দেখায়, তাহলে পুরো নৌকাটাই ডুবে যাবে। অর্থাৎ ডুবলে একজন যদি ডুবে পুরো নৌকাটাই ডুববে, যদি ভাসবে পুরো নৌকাটাই ভাসবে। অর্থাৎ তারা ফ্লোট অথবা সিঙ্ক
ডিপেন্ড করছে তারা ফ্লোট করবে না সিঙ্ক করবে, ডিপেন্ড করছে অন লোকসভা। এই কারণে দে আর কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দে আর কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা। তারা সামগ্রিকভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। তারা সামগ্রিকভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। এই কোশ্চেনটাই WBCS মেন 2016-তে এসেছিল। WBCS মেন 2016-তে এসেছিল। The Council of Ministers shall be collectively responsibility to the House of People. Which article states this? Article 75 clause 3 তে এই কথাটা বলা আছে যে they will be collectively responsible to the লোকসভা। লোকসভা কেন? বিকজ লোকসভার কনফিডেন্স অনুযায়ী তারা ক্যাবিনেট মিনিস্ট্রিতে বা তাদের যে কাজকর্মটা পুরোটাই ডিপেন্ড করে অন দ্য confidence of Lok Sabha, therefore they are collectively responsible to Lok Sabha. এখানে আরেকটা জিনিস কথা আছে, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। ইন্ডিভিজুয়ালি কার কাছে তারা রেসপন্সিবল বলবে? ইন্ডিভিজুয়ালি প্রেসিডেন্টের কাছে, প্রাইম মিনিস্টারের কাছে স্যার, প্রাইম মিনিস্টারের কাছে, নো প্রাইম মিনিস্টারের কাছে। এখন প্রশ্ন হচ্ছে কেন প্রাইম মিনিস্টারের কাছে? কারণ প্রাইম মিনিস্টার রেকমেন্ড করে কোনো একজনকে প্রেসিডেন্টের কাছে তার মিনিস্ট্রি পদের জন্য। স্যার ক্যাপ্টেন অফ দ্য শিপ। বিকজ প্রাইম মিনিস্টার ইজ দ্য পার্সন যার রিকমেন্ডেশন অনুযায়ী কোন একজন ব্যক্তি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের মিনিস্টার হিসেবে তিনি শপথ গ্রহণ করছেন। আহসানাউল হক, কে তুই? বল, তোর পরিচয় দে তো একটু। আহসানাউল, তোর পরিচয়টা দিতে বাবা একটু। আহসানাউল, শুনতে পাচ্ছিস? প্রাইম মিনিস্টার এর কাছে তারা ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল বিকজ প্রাইম মিনিস্টার ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ এবং প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশন অনুযায়ী তারা মিনিস্টার হিসেবে সুযোগ পান, মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করেন এবং তাদেরকে যে অ্যাপয়েন্ট করিয়ে দেওয়ার দায়িত্বটা তাদেরকে যে অ্যাপয়েন্ট করাচ্ছেন প্রাইম মিনিস্টারই করাচ্ছেন। এই কারণে দে আর ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল টু প্রাইম মিনিস্টার। আগে যখন ক্যাবিনেট পড়াচ্ছিলাম ওখানে একটা জিনিস তোদেরকে পড়ানো, দ্যাট ইজ কল্ড কিচেনস ক্যাবিনেট। বই আছে এটা, কিচেনস ক্যাবিনেট। প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেটের 3-4 জন সিনিয়র মিনিস্টার যারা, তাদেরকে একটা কোর গ্রুপ তৈরি হয়। তাদেরকে একটা কোর গ্রুপ তৈরি হয় তাদেরকে নিয়ে একটা কোর গ্রুপ ফর্ম হয়। তাদেরকে নিয়ে একটা কোর গ্রুপ ফর্ম হয়। এই কোর গ্রুপকেই বলা হয় কিচেনস ক্যাবিনেট। ঠিক আছে? যারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্ষেত্রে প্রাইম মিনিস্টার এদের উপর রিলাই করে থাকে, দ্যাট ইজ কল্ড কিচেনস ক্যাবিনেট। এনিওয়ে, এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে টাইপস অফ মিনিস্টার শিখে ফেললাম।
আর্টিকেল 75-এ এই কাউন্সিল অফ মিনিস্টার সম্বন্ধে কি কথা বলা আছে সেটা বললেই আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। আর্টিকেল 75-এ বলা আছে অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট আমরা আগেই বলেছি অন দ্য রিকমেন্ডেশন অফ প্রাইম মিনিস্টার। on the recommendation of Prime Minister. 15% total size হবে 15%. কার ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের টোটাল সাইজ হবে 15% অফ লোকসভা। কেন এটা, কেন 15%, কেন এটা তো বলতে পারবি? So 92 amendment. হ্যাঁ 92 amendment. 91st amendment 2003। কেন, ওয়াই এই অ্যামেন্ডমেন্টের জন্য তো করা হয়েছে সেটা জানি, কেন 15% কেন করা হলো, কেন কেন 95% নয়, কেন? তার কারণটা হচ্ছে আমরা একটা কথা ভালো করে মন দিয়ে শোন, যে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার এরা অ্যাকচুয়ালি যখন মন্ত্রিসভায় চলে আসছে তখন দে আর দ্য মেশিনারি অফ এক্সিকিউটিভ অর্গান। 15%, বাকি 85% কারা? দে আর লেজিসলেটিভ অর্গান। আমাদের একটা কথা সংবিধানে বারবার সব জায়গায় বলা আছে, এক্সিকিউটিভ is responsible to legislature. Executive is responsible to legislature. Executive is responsible to legislature. এই কথাটা বারবার বলা আছে। Executive is responsible to legislature. Executive is responsible to legislature. Executive is responsible to legislature. এই কারণেই আমরা মন্ত্রিসভার যে আয়তনটা সেটা 15% এর মধ্যে রেখেছি, যাতে 15% 85% এর উপর 15% 85% এর উপর দায়বদ্ধ থাকে। এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে, বেশি অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট বাংলাতে কথা আছে, ব্যাপারটা অনেকটা সেই। বেশি লোক নিয়ে কাজ করলে স্মুথ ফাংশন করা যায় না। যদি আমার এফিসিয়েন্ট এবং কম লোক থাকে তাহলে গভর্নমেন্টের পলিসি গুলো এক্সিকিউট করতে অনেক বেশি সুবিধা হয়। এই কারণেই 91st Amendment Act 2003-তে আমরা এটাকে সংখ্যাটা কমিয়ে করলাম 15% of the total strength of the Lok Sabha. Next point, a preserve of the president, ঠিক আছে না? আমরা অর্থাৎ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের যে সমস্ত মন্ত্রীরা আছেন তারা প্রেসিডেন্টের প্রিজার অনুযায়ী তারা তাদের পদে থাকতে পারবে। তাহলে প্রেসিডেন্ট কি ইচ্ছা করে তাদেরকে তাদের পদ থেকে রিমুভ করে দিতে পারে? বল দেখি, প্রেসিডেন্ট যদি মনে করে তাদেরকে কি তাদের পদ থেকে রিমুভ করতে পারে না, পারে না? অন দ্য রেকমেন্ডেশন অফ পিএম পারে, স্যার নিজে থেকে পারবে না। গল্পটা হচ্ছে একই। পিএম যদি রেকমেন্ড করে তাহলে তিনি তাকে অ্যাপয়েন্ট করবেন। পিএম যদি তাকে রেকমেন্ড করে যে একে ডিসমিস করে দাও, তাহলে তাকে তিনি ডিসমিস করে দেবেন। সেক্ষেত্রে পিএম এর রেকমেন্ডেশন অনুযায়ী যদি প্রেসিডেন্ট কোন একজন পার্টিকুলার ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারকে ডিসমিস করেন, সেক্ষেত্রে কিন্তু টোটাল ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার ভেঙে যায় না। বাট কোনো কারণে প্রেসিডেন্ট যদি
প্রাইম মিনিস্টারকে রিমুভ করেন, প্রাইম মিনিস্টারকে প্রেসিডেন্ট রিমুভ করতে পারেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি লোকসভা যদি কোনো একটা পার্টিকুলার মিনিস্টারের প্রতি নো কনফিডেন্স দেখায়, লোকসভা যদি পার্টিকুলার কোনো মিনিস্টারের প্রতি নো কনফিডেন্স দেখায়, তাহলে কিন্তু টোটাল ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারটাই ভেঙে যায়, ডুবে যায়, একটু আগে বললাম। বা প্রেসিডেন্ট যদি অন দ্য এড অ্যান্ড অ্যাডভাইস অফ, অন দ্য রিকমেন্ডেশন অফ প্রাইম মিনিস্টার, যদি পার্টিকুলার কোনো একজন পার্সনকে, পার্টিকুলার কোনো একজন মিনিস্টারকে যদি তার পদ থেকে সরিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু ভেঙে যায় না। নেক্সট পয়েন্ট, disqualified as a legislature equal to disqualified as a minister. Very important point. স্যার ওই নো কনফিডেন্সটা বলবেন তো, ওটা কি ওই ভোট টাইপ কিছু? নো কনফিডেন্স মানে হচ্ছে ধর 543টা আসন আছে, তো 543টা আসনের মধ্যে যদি তোকে সরকার ফর্ম করতে হয়, তাহলে 272 তোকে পেতে হবে। এই হচ্ছে সহজ কথা, ঠিক আছে? এবার আমার মনে হলো, আমি ধর অপোজিশনে আছি, রেলওয়ে মিনিস্টার তারা ঠিকঠাক কাজ করছেন না, আমি রেলওয়ে মিনিস্টারকে চাই না, আমি ধর চাই না, ঠিক আছে? এবার ঘটনাটা হচ্ছে, রেলওয়ে মিনিস্টারের প্রতি আমি অনাস্থা প্রদর্শন করব, নো কনফিডেন্স প্রদর্শন করব, তাহলে আমি তো একা লোকসভা নই, লোকসভা হচ্ছে 552 জনকে নিয়ে বা 545 জনকে নিয়ে। এবার যদি পার্টিকুলার কোনো একটা মিনিস্টারের এগেনস্টে আমাকে যদি অনাস্থা প্রস্তাব আনতে হয়, বা টোটাল ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের প্রতি যদি অনাস্থা প্রস্তাব আনতে হয়, অ্যাটলিস্ট 50 জন আমার প্রপোজাল লাগবে, সেই প্রস্তাবটাকে সমর্থন করবে। আর 50 জন যখন প্রপোজ করলো বা সমর্থন করলো, তখন আমি স্পিকারকে বলবো যে আমি সরকারের এগেনস্টে বা পার্টিকুলার মিনিস্টারের এগেনস্টে আই ওয়ান্ট টু শো নো কনফিডেন্স মোশন আমি শো করতে চাই। তখন স্পিকার পার্টিকুলার একটা ডেট দেবেন, যে ডেটে আস্থা ভোট হবে, কনফিডেন্স অর্থাৎ সরকারের পক্ষে বা সেই মিনিস্টারের পক্ষে কতজন আছেন আর সরকারের বিপক্ষে কতজন আছেন। যদি দেখা যায় সেই পার্টিকুলার ডেটে সেই মিনিস্টারের পক্ষে 270 জন রয়েছেন আর বিপক্ষে 270-এর থেকে বেশি রয়েছে, তাহলে তৎক্ষণাৎ সেই ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার তাই ভেঙে যাবে, নতুন করে ভোট করতে হবে। স্যার সেক্ষেত্রে আমি দেখা গেল সেই মিনিস্টারকে চেঞ্জ করে যদি অন্য কোনো মিনিস্টারকে অ্যাপয়েন্ট করি, তাহলেই তো হয়। না, এখানে অ্যাপয়েন্ট করতেই পারে, সেক্ষেত্রে প্রেসিডেন্টকে যদি প্রাইম মিনিস্টার রিকমেন্ড করে যে একে চেঞ্জ করে একে করুন, যদি লোকসভা কোনোভাবে নো কনফিডেন্স নিয়ে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু টোটাল ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারটাই ভেঙে যাবে, লোকসভা যদি নো কনফিডেন্স আনে। আর যদি প্রাইম মিনিস্টারের মনে হয় যে একে দিয়ে কাজ চলছে না, অন্য একজনকে করবো, সেক্ষেত্রে তিনি প্রেসিডেন্টকে রিকমেন্ড করতে পারেন, প্রেসিডেন্ট তখন তাকে ডিসমিস করিয়ে আইদার তাকে ডিসমিস করবেন বা সেই ভদ্রলোক তিনি ইস্তফা পত্র দিয়ে দেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে নতুন কাউকে নিয়োগ করা যেতেই পারে। লোকসভা নো কনফিডেন্স যদি আনে, ওই যে টিম ওয়ার্ক, একা ডুবলে টোটাল জাহাজটাই ডুববে, এই হচ্ছে গল্প। স্যার তাতে কি তার সেই এমএলএ পদটাও চলে যাবে না, সেটা থাকবে? না, তার পদটা থাকবে, তাতে কোনো সমস্যা নেই, ওই জায়গাটাই বলবে এখন, ডিসকোয়ালিফাইড অ্যাজ এ লেজিসলেটর, ডিসকোয়ালিফাইড অ্যাজ এ মিনিস্টার। আচ্ছা আচ্ছা। নো কনফিডেন্স মোশনের পরে প্রাইম মিনিস্টার যদি রেজিগনেশন না দেয়, নো কনফিডেন্স মোশনের পর প্রাইম মিনিস্টার রেজিগনেশন না দেয়, তাহলে কি ভেঙে যাবে? ইউনিয়ন, এর বোকা বোকা প্রশ্নটা হয়ে গেল। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার কি একা শুধু সেই মেম্বাররা, না প্রাইম মিনিস্টারও? প্রাইম মিনিস্টার, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার কি বলছে? আর্টিকেল 74 বলছে দেয়ার ইজ এ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার হচ্ছেন ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের ক্যাপ্টেন। এবার যদি জাহাজটাই পুরো ডুবে যায়, ক্যাপ্টেন একা সাঁতার কেটে পারবে? ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের পার্টও হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। আস্থা ভোটে আমি হেরে গেলাম, তারপর আমি রেজিগনেশন দিচ্ছি না, তাহলে তো তখন কি হবে? প্রেসিডেন্ট তখন তাকে জোর করে সরিয়ে দিবে, এই তুই আর কাল থেকে অফিসে আসবি না।
আমার কাছে না প্রয়োজনীয় নাম্বারটা নেই আমার। আমাকে স্পিকার সময় দিয়েছিল আমাকে। আজকে যদি আমি নো কনফিডেন্স, ধর আমি অপোজিশনে আছি, আমি আজকে নো কনফিডেন্সের জন্য প্রপোজ করলাম, কালকেই কিন্তু স্পিকার বলবেন যে কালকেই ভোট হবে। স্পিকার 10 দিন 12 দিন একটা সময় দেবে যাতে ঘোড়া কেনা বেচাটা হয়। এ ওর বিধায়ককে কিনছে, এ ওর এমএলএ কে কিনছে, এ ওর এমপি কে কিনছে, প্রত্যেকে যাতে হাতে খানিকটা সময় পেয়ে যায়। এই সময়ের মধ্যে যদি প্রাইম মিনিস্টার প্রয়োজনীয় সংখ্যাটা পেয়ে যান, সেক্ষেত্রে পড়বে না গভর্নমেন্ট, না পেলে পড়ে যাবে। এই যে এই গল্পটার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, একটা খুব ভালো উদাহরণ আমাদের হাতের কাছে আছে, সেটা হচ্ছে 2019 সালে কর্ণাটকে পল্লবী জয়েন করেছিস? পল্লবী সাহা চৌধুরী জয়েন করেছিস তুই ক্লাসে? কথা বলিস না কেন বাবা, কথাটা বল একটু। হ্যাঁ স্যার, আমি জয়েন করেছি। কটা বাজে এখন? স্যার আমি ঢুকতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে। কাউন্সিল অফ মিনিস্টার, এই যে কর্ণাটকে 2019 সালে একটা ঘটনা ঘটেছিল। 2019-এ বিজেপি যেমন করেই হোক সেখানে গভর্নমেন্ট ফর্ম করবে, আর সেখানে ছিল কংগ্রেস আর জনতা দল সেকুলারের গভর্নমেন্ট। এবার আমাকে যদি নো কনফিডেন্স যদি আমাকে দেখাতে হয়, তাহলে আমার কাছে প্রয়োজনীয় সংখ্যা থাকবে তো। ধর সিট হচ্ছে 200টা, তাহলে আমার কাছে নিশ্চয়ই 101 জনের সমর্থন থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। এবার ধর টোটাল সিট হচ্ছে 200, রুলিং পার্টি এ তার আছে ধর 105টা, আর অপোজিশনের কাছে আছে ধর 95টা। এবার বি অনাস্থা ভোট ডাকছে, তাহলে বির কাছে নিশ্চয়ই 101টা আছে, তাহলে বির নিজস্ব আছে 95, তাহলে বাকি 6টা তাকে এ থেকে নিতে হবে, এ থেকে দল ভাঙিয়ে নিতে হবে। এবার ধর তুই কংগ্রেসের ভোটে তুই নির্বাচিত হলি, তুই জনপ্রতিনিধি হলি, তুই গিয়ে যদি বিজেপিকে সমর্থন করিস, তখন তোর এগেনস্টে যা থাকবে দ্যাট ইজ কল্ড অ্যান্টি ডিফেকশন ল, দল ত্যাগ বিরোধী আইন। যদি তুই সমর্থন করে ফেলিস, সেক্ষেত্রে অ্যান্টি ডিফেকশন ল প্রয়োগ করে স্পিকার তোর সাংসদ পদ বা বিধায়ক পদকে কিন্তু ডিসমিস করে দিতে পারে। You can be disqualified as a legislature member. And you could be, যখনই তুই লেজিসলেচার মেম্বার হিসেবে, ধর তুই লোকসভার সাংসদ, ঠিক আছে, তুই রেলমন্ত্রীও বটে, বাট যদি কোনো কারণে সাংসদ থেকে লোকসভার স্পিকার যদি তোকে লোকসভার সাংসদ পদ থেকে তোকে যদি খারিজ করে দেয়, বহিষ্কার করে দেয়, তুই আর রেলওয়ে মিনিস্টারও থাকতে পারবি না, ঠিক আছে? এইবার কংগ্রেসের যে সমস্ত সাংসদরা যারা বিজেপির দিকে পা বাড়িয়েছিল কর্ণাটকে, তারা একটু মহা ফাঁপড়ে পড়তো, তারা মিনিস্টারও ছিল। তারা যদি এখন দুম করে বিজেপিকে সমর্থন করে বসে এবং বিজেপি যদি আস্থা ভোটে না জিততে পারে, তাহলে কি হবে? স্পিকার তাদেরকে ডিসকোয়ালিফাইড করে দেবে অ্যাজ এ লেজিসলেটর মেম্বার, আর ডিসকোয়ালিফাইড করে দিলে তার তো মিনিস্টার হওয়াও যাবে না, মিনিস্টার তো থাকবে না, মিনিস্ট্রি পদ। এই কারণে তারা কি করলো, তারা বুদ্ধি করে কি করলো, মিনিস্ট্রি পদ থেকে প্রথমে রেজিগনেশন দিয়ে, মিনিস্ট্রি পদ থেকে তুই যদি রেজিগনেশন দিয়ে দিস, সেক্ষেত্রে তোর কিন্তু
লেজিসলেচার পদ অর্থাৎ বিধায়ক বা সাংসদ পদটা তো রইল, অর্থাৎ সেখান থেকে তোকে সরাতে পারলো না। ঠিক আছে? স্যার এটা আরেকবার বলেন তো, রেজিগনেশনের পরে যেটা বললেন। ধর আমি যদি মিনিস্টার থাকাকালীন যদি আমি দল ত্যাগ বিরোধী আইনে পড়ি, মিনিস্টার থাকাকালীন আমি ধর এ পার্টি থেকে নির্বাচিত হয়েছি, এ পার্টি আমাকে মিনিস্টার করেছে। এবার মিনিস্টার থাকাকালীন যদি আমি বি পার্টিতে চলে যাই এবং এ পার্টির সুপারিশ ক্রমে যদি স্পিকার অফ বিধানসভা আর স্পিকার অফ লোকসভা আমাকে যদি দল ত্যাগ বিরোধী আইনে ফেলে আমার বিধায়ক পদ বা সাংসদ পদ যদি কেড়ে নেয়, তাহলে অটোমেটিক্যালি আমার মন্ত্রিত্বটাও আমার চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে। বাট আমি যদি মন্ত্রিত্ব থেকে রেজিগনেশন দিয়ে দিই, সেক্ষেত্রে আমার মন্ত্রিত্বটা রইলো না, বাট আমার কিন্তু বিধায়ক পদ বা সাংসদ পদটা রইলো, অর্থাৎ দল ত্যাগ বিরোধী আইন থেকে আমি বেঁচে গেলাম কিছুক্ষণের জন্য বাঁচলাম। তাহলে এরপরে আমি বিধায়ক হিসেবে আস্থা ভোটে আমি কিন্তু অন্য পার্টিকে সমর্থন করতেই পারি। বিধায়ক হিসেবে অন্য পার্টিকে আমি সমর্থন করতেই পারি। এরপর যদি আমি নর্মাল বিধায়ক হিসেবে অন্য পার্টিকে সমর্থন করি, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্টি ডিফেকশন ল আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় তা কিন্তু না, অ্যাপ্লিকেবল। বাট এখানে একটা গল্প আছে, অর্থাৎ আইনের ফাঁককে আমরা সবাই কাজে লাগাই। তো আস্থা ভোটে ধর আমি বিজেপিকে সমর্থন করলাম, বিজেপি গভর্নমেন্ট ফর্ম করে দিল, তারপরে আমাকে নিয়ম হচ্ছে যে আমাকে আবার যে পার্টিকে আমি সমর্থন করলাম, আর যে পার্টির আগে সদস্য ছিলাম সেই পার্টিকে এখন সমর্থন করছি না, অন্য পার্টিকে সমর্থন করছি। এই কারণে সেই পার্টির সদস্য পদটা আমার রইবে। আমি তখন শুধুমাত্র জনপ্রতিনিধি হিসেবে কাজ করব, এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করার একটা সার্টেন পিরিয়ডের মধ্যে আমি যে পার্টিকে সমর্থন করেছি সেই পার্টির প্রতীক নিয়ে আমি যে জায়গা থেকে আগে বি পার্টির বিধায়ক বা সাংসদ ছিলাম, সেই জায়গা থেকে আমাকে নতুন পার্টি থেকে বিধায়ক হয়ে আসতে হবে। এইটা হচ্ছে আমাদের অ্যান্টি ডিফেকশন লয়ের মূল কথা। সহজ উদাহরণ দিই, মানস ভূঁইয়া কংগ্রেসের বিধায়ক ছিলেন সবং থেকে, ঠিক আছে? তিনি হঠাৎ করে তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলে যখনই যোগদান করবেন তার আগে তিনি বিধানসভার একটা স্ট্যান্ডিং কমিটির কিছু একটা পদে ছিলেন। তাহলে প্রথমে সেই পদ থেকে তিনি ইস্তফা দিলেন। যদি তিনি সেই পদ থেকে ইস্তফা না দিতেন, তাহলে কংগ্রেস যদি বিধায়ককে গিয়ে স্পিকারকে গিয়ে বলতো যে উনি পদ থেকে ইস্তফা দেননি, এনার প্রতি অ্যান্টি ডিফেকশন ল করতেন। সেক্ষেত্রে অ্যান্টি ডিফেকশন ল প্রয়োগ করে তার বিধায়ক পদটাও যাবে আর সেই স্ট্যান্ডিং কমিটির মেম্বারটাও যাবে। তখন তিনি আর ভোটে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ তার পদটাই চলে গেল, বিধায়ক পদটাই চলে গেল। এক্ষেত্রে তারা কি করে, তারা প্রথমে মিনিস্ট্রি বা কোনো সরকারি যদি পদে তারা অধিষ্ঠিত থাকে, সেখান থেকে প্রথমে ইস্তফা দেন। কারণ শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আমরা দেখেছি, প্রথমে তিনি যখন টিএমসি ছেড়ে বিজেপিতে এলেন, প্রথমে কিন্তু তিনি আস্তে আস্তে সরকারি সমস্ত যে পদগুলো ছিল, মন্ত্রিত্ব ছিল, সেগুলো তিনি ছাড়লেন। সেগুলো ছাড়ার পর তিনি বিধায়ক পদে ইস্তফা দিলেন, তারপর তিনি পার্টির মেম্বারশিপ ছাড়লেন। দিস ইজ দ্য প্রসেস। তুই যদি আগেই পার্টির মেম্বারশিপ ছেড়ে দিস, সেক্ষেত্রে তুই আস্থা ভোটে আর অংশগ্রহণ করতে পারবি না। বা তুই যদি মন্ত্রিত্ব ছাড়িস আগে বা কোনো সরকারি পদ ছাড়িস, সেক্ষেত্রে তুই অন্য পার্টিকে সমর্থন করবি। তখন যতদিন না সেই নতুন পার্টি থেকে নির্বাচিত হচ্ছিস, ততদিন তুই নির্দল প্রতিনিধি বা জনপ্রতিনিধি হিসেবে কাজ করবি। বাট একটা সার্টেন পিরিয়ড, বোধহয় 6 মাসের মধ্যে আবার সেই কনস্টিটিউয়েন্সি থেকেই যে পার্টিকে তুই সমর্থন করছিস সেই পার্টির প্রতীক চিহ্নে তোকে দাঁড়াতে হবে, না হলে তোর বিধায়ক পদটা খারিজ। আচ্ছা স্যার, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। সাপোজ কোথাও গভর্নমেন্ট ফর্ম করছে, সিএম
সেই জায়গা থেকে জিতলো না, কিন্তু তাকে আমরা 6 মাস ভোটে জিতিয়ে সিএম বানিয়ে দিলাম। এবার তাকে আবার 6 মাস পর 6 মাসের মধ্যে জিতে আসতে হবে। তাহলে কি তাকে সেই জায়গা থেকে জিতে আসতে হবে যে জায়গায় উনি আগে হেরেছিলেন? না, এখানে একটা গল্প আছে। এই যে 6 মাসের যে গল্পটা, এই 6 মাসের গল্পটা, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, প্রত্যেকটা মন্ত্রী পুরসভার সদস্যদেরকে ওথ টেকিং করতে হয়। সেটা আমাদের সংবিধানের শিডিউল 3 তে বলা আছে, সংবিধানের নামে তাদের শপথ গ্রহণ করতে হয়। আর যে কোনো মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার বা স্টেটের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে তিনি যদি আইদার লোকসভা বা রাজ্যসভা বা স্টেট অ্যাসেম্বলির ক্ষেত্রে বিধানসভা বা বিধান পরিষদের সদস্য নাও হন, তবুও তাকে প্রাইম মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টার বা চিফ মিনিস্টার বা মন্ত্রিসভার সদস্য করা যাবে, প্রোভাইডেড দ্যাট যবে থেকে তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তার থেকে 6 মাসের মধ্যে যে কোনো কনস্টিটিউয়েন্সি থেকে তাকে জিতে আসতে হবে। বিরোধীরা কি করবে? বল। মানে কার ক্ষেত্রে জিতবে? তার এগেনস্টে তো কাউকে ভোটে দাঁড়াতে হবে। দাঁড়াবে, তার কে দাঁড়াবে? সে যে পার্টি থেকে, ধর টিএমসি থেকে আমাদের মমতা ব্যানার্জি ধর ভোটে না দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হলেন, যেটা হয়েছিলেন তিনি 2011 সালে। তিনি তো মেম্বার ছিলেন না, তিনি তো লোকসভা সাংসদ ছিলেন। তারপর কি হলো, তিনি ভবানীপুর থেকে ভোটে দাঁড়ালেন, ভবানীপুর থেকে নির্বাচিত হয়ে তিনি 6 মাসের মধ্যে তিনি নির্বাচিত হলেন। এই তো গল্প। এবার তার এগেনস্টে কি, যখন তিনি কনটেস্ট করবেন, অবশ্যই বিরোধী যারা আছে তারা নিশ্চয়ই প্রার্থী দেবে। তো জায়গাটা যে কোনো জায়গা হতে পারে, যে কোনো জায়গা, সেখানে কোনো ম্যান্ডেটরি নয় যে ওই জায়গা থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে তিনি হতে পারেন, লোকসভার হতে পারেন, রাজ্যসভার হতে পারেন, যে কোনো জায়গা। আমরা রাজ্যসভার মেম্বার হিসেবে মনমোহন সিংকে আমরা প্রধানমন্ত্রী পেয়েছি, তাকে মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে বা মেম্বার অফ স্টেট লেজিসলেচার হতে হবে, মেবি ফ্রম বিধানসভা, মেবি ফ্রম বিধান পরিষদ, সেটা ম্যাটার করে। স্যার আমার একটা কোশ্চেন আছে। স্যার ধরুন ভোটে মানে আমাদের বিধানসভা ভোট হলো সামনে, এবার তৃণমূল ধরুন মানে ম্যাজিক ফিগারটা পেলো না বা ম্যাজিক ফিগারটা পেলো, কিন্তু তৃণমূল থেকে জিতে কেউ যদি বিজেপিকে সাপোর্ট করে, তখন কি স্যার বিজেপি যদি পাওয়ারে আসে তখন কি তৃণমূলের ওই যে কজন সাপোর্ট করেছে বিজেপিকে তাদের কি স্যার আবার মানে ওই 6 মাসের মধ্যে ভোটে জিতে আসতে হবে? একদম অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তবে এই যে ঘটনাটা ঠিক আছে, বিধায়কটা সাধারণত মানে আফটার জেনারেল ইলেকশন সেই ঘোড়া কেনা বেচাটা সাথে সাথেই হয় না, একটু বলে রাখি। এই জেনারেল ইলেকশনের পরে দেখবি, ধর ম্যাজিক ফিগার হচ্ছে আমাদের বোধ হয় 148টা, তাই তো? 148টা। এবার ধর কোনো কারণে দেখা গেল যে টিএমসি পেল 145, বিজেপি পেল 145, 145, 290, আর ধর কংগ্রেস বা সিপিএম এই জোট মিলে পেল 4টা। ধর সিপিএম পেল 2টো, জোট পেল 2টো, আর বাকি পেল আরো 2টো, তাহলে কটা হলো? 294টা হয়ে গেল। এবার ধর টিএমসি 145, বিজেপি 145, বাম কংগ্রেস জোট 2, আর ধর আদার্স 2। এই আদার্স এর মধ্যে আমাদের গোর্খা জনমুক্তি মোর্চা আছে। ওকে, এবার ধর গোর্খা জনমুক্তি মোর্চা টিএমসি কে সাপোর্ট করবে, তাহলে কত হলো? 147 হলো। হ্যাঁ স্যার হলো। 147 হলো। বিজেপির ওখানে 145 হয়ে আছে, এবার সাধারণ ক্ষেত্রে ইডিওলজিক্যাল ডিফারেন্সেস এর জন্য বাম কংগ্রেস সাধারণভাবে বিজেপিকে সমর্থন করে না। সাধারণভাবে যদি বাম কংগ্রেস বিজেপিকে সমর্থন করে সেক্ষেত্রে তারও 147 হয়ে যাচ্ছে, আর যদি বাম কংগ্রেস টিএমসি কে সমর্থন করে তাহলে তার 149 হয়ে যাচ্ছে, সে গভর্নমেন্ট ফর্ম করছে। বাট এক্ষেত্রে সাধারণভাবে যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট পার্টি যারা আছে, ধর আইএসএফ বা গোর্খা জনমুক্তি মোর্চা, এই ইন্ডিপেন্ডেন্ট পার্টিরা তখন জোটের ফলে যে তারা আসনটা পেয়েছে সেটা তখন তারা মনে রাখে। তখন তারা ইন্ডিপেন্ডেন্ট পার্টি যদি টিএমসি বা বিজেপিকে সমর্থন করে সেক্ষেত্রে বিষয়টা অনেকটা ইজিয়ার হয়ে যায়, এটা একটা কারণ। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন
5 বছর পর জেনারেল ইলেকশন হচ্ছে এত খরচা করে, তখন গভর্নর বা আমাদের প্রেসিডেন্টের গভর্নর একটা ভূমিকা থাকেই, নতুন করে যাতে আর নির্বাচন না হয় সেই দিকটা দেখার, এবং সুষ্ঠুভাবে প্রয়োজন হলে ত্রিশঙ্কু বিধানসভা গড়েও জনগণকে যাতে আবার নতুন করে ভোটের মুখে না পড়তে হয়, এই ব্যাপারটা এমসিপির করা দরকার। দুম করে সাধারণ, এটা হচ্ছে কমন প্র্যাকটিস, ইলেকশনের পরেই সাধারণভাবে ঘোড়া কেনা বেচাটা হয়, সেক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাট পঞ্চায়েতের ক্ষেত্রে এটা প্রায়শই দেখা যায়, লোকাল ইলেকশনের ক্ষেত্রে জিতলাম এর হয়ে চলে গেলাম ওর হয়ে, বাট সাধারণ ক্ষেত্রে বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে এই প্র্যাকটিসটা সাধারণত দেখা যায়। স্যার স্যার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে অ্যান্টি ডিফেকশন ল নেই না, তাই না? আছে, অ্যান্টি ডিফেকশনাল সব ক্ষেত্রেই আছে, বাট সেখানকার যে প্রয়োগটা আর কি, সেটা ঠিকঠাক ভাবে করলে মেশিনারিটা চালানো সম্ভব না। এই কারণে সাধারণভাবে সেটা 1973 পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী সব খুব সুন্দর করে লেখা আছে, বাট পঞ্চায়েতের ক্ষেত্রে এক্স অফিসিয়াল অফিসার যিনি বিডিও সাহেব আর কি, তিনি এটা করতেই পারেন, বাট অনেকগুলো পলিটিক্যাল প্রেসার থাকে বলে তিনি ইচ্ছা থাকলেও করতে পারেন। হুম। ইজ দ্য এক্স অফিসিও, এবার ধর একটা ব্লকের আন্ডারে 10খানা পঞ্চায়েত, আর প্রত্যেকটা পঞ্চায়েতের ক্ষেত্রে কি হয় বলতো, পঞ্চায়েতের ক্ষেত্রে যেহেতু পাওয়ারটা একেবারে হাতের কাছে চলে আসে, তো তখন তারা অত নিয়ম নীতি তোয়াক্কা করে না। নিয়ম নীতি তোয়াক্কা করে তখন একটাই কথা বলে, আমরা তো জনপ্রতিনিধি, আমরা তো সবাই একসঙ্গে চলে এলাম ইত্যাদিতে, এই কারণগুলো। বাট এখানেও কিন্তু দল ত্যাগ বিরোধী আইন ইমপ্লিমেন্ট করা যায়, সেক্ষেত্রে এটা করাই যেতে পারে, বাট লোকাল স্তরে সব ক্ষেত্রে হয়েও। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার ধরুন কংগ্রেসের কোনো এমএলএ আজকে তৃণমূলে যোগ দিল, 6 মাসের মধ্যে স্যার ইলেকশন হলো না এবং অ্যান্টি ডিফেকশন ল তার দলও তার এগেনস্টে আনলো না, তখন কি স্যার সেই এমএলএ সেই দলেরই থেকে যাবে না সাধারণ প্রতিনিধি হিসেবে কাজ করবে? আচ্ছা, এখন এখন দেখতে হবে সেই সেই ভদ্রলোক তিনি যে দল থেকে নির্বাচিত হয়েছিলেন, সেই দলের সাধারণ সদস্য পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন কিনা। যদি তিনি ইস্তফা না দিয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি তখনও খাতায় কলমে বিধানসভার যে খাতায় কলমে তিনি কিন্তু সেই দলের বিধায়ক হিসেবেই কাজ, মানে এনলিস্টেড থাকবেন। তিনি যদি সেই দলের সাধারণ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু সেটা থাকবেন না। বিষয়টা হচ্ছে বিধানসভার, বলে না, বিধানসভার খাতায় কলমে তিনি এখনো কংগ্রেসের সাংসদ বা এখনো কংগ্রেসের বিধায়ক, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ স্যার, যেমন মালদাতে ওই সাবেনি আসবে, আগের বছর উনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন, কিন্তু স্যার ওখানে তো 6 মাসের মধ্যে ভোটও হয়নি, বা উনি তো স্যার মানে ওনার আগেনস্টে কোনো মানে মানে অ্যান্টি ডিফেকশন ল নেই, তার মানে উনি এখনো কংগ্রেসেরই এমএলএ ছিলেন যতদিন পর্যন্ত ইলেকশন ডিক্লেয়ার না হলো। দেখ সুভাষিস, বিষয়টা হচ্ছে কি, আমাদের সংবিধানে যা লেখা আছে কিনা, সেগুলো 100% কেউ ফলো করে না, ঠিক আছে, বাট কেন ফলো করে না, যেহেতু আমরা যারা একটু একটু সংবিধানটা বুঝতে শুরু করেছি, আমরা কেউ প্রোটেস্ট করি না বলে তারা এই সাহসটা পেয়ে যায়, ঠিক আছে। এই কারণে তুই আজকের দিনে দেখ, মালদা জেলা পরিষদের সিংহভাগ সদস্য বিজেপিতে চলে এলো, এসে নাকি জেলা পরিষদটা চেঞ্জ হয়ে গেল। তাহলে যে সমস্ত, মানে তারা তো বিজেপির ভোটে নির্বাচিত হননি, না স্যার, তারা তো যে সমস্ত মানুষের টিএমসি কে সমর্থন করেছিল তাদের ভোটে এসেছিলেন, বাট তাদের এই জনগণের যে ম্যান্ডেটকে বুড়ো আঙুল দেখানোর যে প্রবণতাটা, এটা কিন্তু সাধারণভাবে যে সমস্ত দক্ষিণপন্থী রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস বা টিএমসি, এদের মধ্যে এই প্রবণতাটা ভীষণ ভাবে আছে, বিজেপির মধ্যেও আছে, বা যারা লেফটিস্ট মানসিকতার যে সমস্ত আছে রয়েছে আর কি, তারা সাধারণভাবে এই জিনিসটা করতো না। অর্থাৎ পিপলস ম্যান্ডেটকে সম্মান জানানো উচিত। আমাকে যখন জনগণ চাইনি, তাহলে আমি কেন ব্যাকপথে ঢুকবো? এইভাবে কি হয়, একটা পার্টিকুলার সময়ের পর কিন্তু মানুষের সমর্থনটা আর পাওয়া যায়, হয়তো ইনিশিয়ালি কোনো ইম্প্যাক্ট পড়ছে না, বাট পরে কিন্তু ইম্প্যাক্ট পড়েই যায়। মানে মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে, এই কথাটা কিন্তু আমরা ভুলে যাই, বিশেষ করে পলিটিশিয়ানরা ভুলে যায় যে মানুষই হচ্ছে সবকিছু। মানুষের যে রায়টাকে তারা বুড়ো আঙুল দিয়ে কাজটা করে। স্যার বুঝলাম। ঠিক
আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে সবথেকে খারাপ কাজ কি, যে আমরা ধর যখন কনস্টিটিউশন পড়ি বা পড়াই, তখন আমাদের কনসেপ্টটা অন্যরকম হয়, যখন বাস্তবিক ক্ষেত্রে দেখি যেটা কিছুই মানে না, তখন ভীষণ রাগ হয়, বিরক্তি হয়, তখন এই ভোটকে তখন একটা প্রহসন ছাড়া আর কিছু মনে হয়। হ্যাঁ স্যার, স্যার বাস্তবের সাথে সাথে স্যার যখন মানে পলিটিটাকে মেলানো হয় তখন স্যার মিলছে না, মানে একেবারেই মেলে না, এটা ঘটনা তো একেবারেই মেলে না। যখন আমরা পড়ছি সংবিধানে একরকম, আর দেয়ার বিগ দ্য মকারি, তখন ভীষণ খারাপ লাগে। ঠিক আছে? বলছি স্যার, ওই দুটো পার্টি ছিল যে আপনার যেটা এক্সাম্পল দিলেন, এ এন্ড বি, ওর মধ্যে একটাতে 105, একটাতে 95 আছে। এবার যদি এ এ পার্টি থেকে 5 জন যদি মানে বি কে সাপোর্ট করলো না, একদম নিউট্রাল অবস্থায় থাকলো, তো ওই অবস্থাতে ওদের এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল কাজ করবে? আচ্ছা, নিউট্রাল থাকলো তো। এবার দেখ, সোমনাথ সোমনাথ চ্যাটার্জির কথা মনে আছে? সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিল যে সিপিএম এর, মনে আছে? স্পিকার ছিলেন। হ্যাঁ, সোমনাথ চ্যাটার্জি 2009 সালে ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল, উইথ দ্য সাপোর্ট অফ লেফট, ঠিক আছে, সেই সময় 2009 সালে লেফট সমর্থন তুলে নিয়েছিল। কেন সমর্থন তুলে নিয়েছিল? যেহেতু ইউপিএ গভর্নমেন্ট নিউক্লিয়ার ডিল তারা স্বাক্ষর করেছিল, এবং নিউক্লিয়ার ডিলের ক্ষেত্রে লেফটের সমর্থন ছিল না, নিউক্লিয়ার ডিলের হ্যাঁ, আস্থা ভোট হয়েছিল সমর্থন ছিল না। এবার যে সমস্ত লেফটের যে সমস্ত মেম্বাররা ছিল, তাদেরকে দল স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে নিউক্লিয়ার চুক্তির ক্ষেত্রে আমরা কেউ সরকারকে সাপোর্ট করব না। এটা ছিল দলের সাংগঠনিক নির্দেশ। যারা দল করছে তাদের বক্তব্য হচ্ছে, ইউ আর ইলেক্টেড ফ্রম পার্টিকুলার পার্টি, অর্থাৎ সিপিএম কে যারা ভালোবেসে ভোট দিয়েছে তাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, সুতরাং দল যেটা বলবে আপনাকে শুনতে হবে। সোমনাথ চ্যাটার্জি তিনি নিউট্রাল ছিলেন, তিনি পক্ষেও ভোট দেননি, বিপক্ষেও ভোট দেন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কেন বহিষ্কার করা হয়? যেহেতু তিনি দলের নির্দেশ মানেন। অন্যদিকে সোমনাথ চ্যাটার্জির বক্তব্য ছিল, হি মে বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট, তিনি সাংসদ হতে পারেন বটে, বাট অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ দ্য স্পিকার অফ দ্য লোকসভা। স্পিকার হচ্ছে একটা আলংকারিক পদ। স্পিকার পোস্টে যখন আমি হোল্ড করব, তখন আমাকে সাধারণ সাংসদের মতো আচরণ করলে হবে, বিকজ আমি আস্থা ভোট বা বিপক্ষে বা পক্ষে এটা আমি পরিচালনা করছি। তাই যদি হয় সেক্ষেত্রে আমি আমার কাস্টিং ভোট দিতে পারি, বাট নর্মালি আমি ভোট দেব না। এই ক্ষেত্রে তার ইডিওলজির সাথে পার্টির ইডিওলজির একটা কনফ্লিক্ট হয়েছিল। পার্টি বলছে তুমি স্পিকার হতে পারো, বাট স্পিকার হয়েছে তুমি আগে সাংসদ ছিলে বলে স্পিকার হয়েছো। সাংসদ কোন পার্টি থেকে হয়েছে? সিপিএম থেকে হয়েছে, তাহলে দলের কথা শুনতে হবে। দলের কথা শুনলেই তাকে বহিষ্কার করা হয়েছিল। এই যে তুই যে কথাটা বললি, নিউট্রাল থাকলে কি হবে? নিউট্রাল থাকলে দল যদি মনে করে তাহলে তাকে বহিষ্কার করে দেবে। দল যদি তাকে বহিষ্কার করে দেয় তাহলে কিন্তু তার সাংসদ পদ যাবে না। যতদিন তার টার্ম, তিনি নির্দল হিসেবে জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। আর সাংসদ পদ বা লোকসভা বিধায়ক পদ তখনই যাবে যদি স্পিকার তার পদটাকে খারিজ করে। আচ্ছা স্যার, তখন যদি এ পার্টি কি ওর সরকার কি ভেঙে যাবে তখন, যদি ওই ম্যাজিক্যাল ফিগার না পাই? ম্যাজিক ফিগার না পেলে ভেঙে যাবে, আর ম্যাজিক ফিগার যদি নিউট্রাল থাকার পরে যদি ম্যাজিক ফিগার পায়, সেক্ষেত্রে ভাঙবে না। আর আমাদের দেশে অ্যাকচুয়ালি বহুদলীয় গণতন্ত্র তো, এই কারণে কিছু আঞ্চলিক পার্টি থাকে সাপোর্ট দেওয়ার জন্য। রামদাস আঠওয়ালের নাম শুনবি, মহারাষ্ট্র নব নির্মাণ পার্টি, ও যখনই আর আরেকটা কৃষ্ণ হেগড়ে লোকপাল দলের কর্ণাটকে, যে পার্টি সরকারে থাক না কেন, সে দেবগৌড়াও থাকুক, অটল বিহারী বাজপেয়ী থাকুক, বা মনমোহন সিং থাকুক, ও ঠিক সরকার পক্ষে আসে। ও কংগ্রেস থাকলেও সরকারে আছে, বিজেপি থাকলেও সরকারে আছে। একেবারে ইউটিউবে তার ভাবেও বলছে, মানে হাওয়া কা রুখ সমঝা, রাহুল গান্ধীকে বলছে কিছুদিন আগে, मैं पहले आपके साथ था, अभी मैं मोदी जी के साथ हूं।
मैं हवा का रूप समझा, হাওয়া মোদি জি কি तरफ है इसलिए मैं इधर आ गया। অর্থাৎ এই ধরনের ছোট 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 বহুদলীয় গণতন্ত্র মাল্টি পার্টি সিস্টেম আমাদের দেশে, এই কারণে ত্রিশঙ্কু যদি হয়ও, তাই যদি হয়ও, এই আঞ্চলিক পার্টি এরা কিন্তু ওই সরকার গঠনের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেয়। ধর কারো 270, কারো 265, এই 15-16 জন তো আছেই, যে বেশি টাকা পয়সা দেবে তার থেকে চলে যাবে। এই হলো আজকের গল্প। আজকে আমরা ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার শেষ করে দিয়েছি। সরি, কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্ট শেষ হয়ে গেছে। তাহলে পলিটির একটা মেজর পোর্শন আমাদের শেষ হলো। নেক্সট দিন আমরা আলোচনা করবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, দ্যাট ইজ পার্লামেন্ট। পার্লামেন্ট আলোচনা করবো আমরা নেক্সট থার্সডে, অর্থাৎ সামনের উইকের বৃহস্পতিবার আমরা আলোচনা করবো পার্লামেন্ট, এবং সামনের উইকের বুধবার আমরা আলোচনা করবো ব্যালেন্স অফ পেমেন্টের রেস্ট পার্টটা, এবং সামনের উইকের শুক্রবার আমরা সায়েন্স আলোচনা করবো। দিস ইজ দ্য সিনারিও। এবং শনিবার সকাল 8:30 তারা আসবি, রোববার যেমন বলা হয়েছে তেমন আসবি। যদি কারো কোনো অসুবিধা থাকে কোশ্চেন ভাই করতে পারো। স্যার কালকে ক্লাস হবে সকালে? না, কালকে ক্লাস হবে না, এই সপ্তাহে মঙ্গলবার বুধ। এবং যখনই এই চ্যাপ্টারটা পড়ানো হলো, আজকেই বইটা পড়ে ফেল, ক্র্যাক থেকে বিভিন্ন, আমি কোশ্চেন গুলো কেন পড়ালাম না, দেখলাম বিসিএস যে কোশ্চেন গুলো পড়েছে সেগুলো সবগুলো পড়ানোর মধ্যেই আছে। তোরা একটু বইটা ভালো করে পড়, টেক্সট বইটা পড়ে আজকের মধ্যেই এই চ্যাপ্টারে যত এমসিকিউ গুলো হয় সেগুলো তৈরি করে ফেল, সবাইকে বলছি। তাহলে জিনিসটা মানে লোডটা কমে যাবে। পড়া যতদিন জমিয়ে রাখবি তত লোড বাড়তে থাকবে। ডু ইট না, আজকে পড়া হয়েছে আজকে এটাকে ঝামেলাটা মেনে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো আপাতত বাই। নেক্সট উইকে আবার দেখা হচ্ছে অনলাইনে। হ্যালো স্যার। জানো যাই বলো। স্যার বলছিলাম যে আমাদের যে স্পেশাল ক্লাস নেওয়ার কথা ছিল ওটার ব্যাপারে, গুগলের ব্যাপারে। আমাকে একটু রক্ষা দিবি না দিবি না? না স্যার, আপনি বলেছিলেন স্যার, বললাম। আমি তো বলেছি অনেক কিছুই। আমরা যা বলি তার 100% কথা রাখতে পারি কি? সুনীল গঙ্গোপাধ্যায় কি বলেছিল, 33 বছর হলো কেউ কথা রাখেনি, তাই শেষ কথা হলো কেউ কথা রাখে না। I will try. স্যার এটা খুব একটা বাজে কবিতা। I will try, because আমি আজকে বাড়ি চলে যাচ্ছি। আমাদের ওখানে গ্রামের বাড়িতে নেট ঠিকঠাক ধরে না, অর্থাৎ